Ronnie.
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাস শেষ হয়েছে কখন? স্যার আমাদের লাস্ট ক্লাস শেষ হয়েছে স্যার। 3টা বাজে। জি স্যার। হুম। না স্যার 3টা বাজে না স্যার, তাহলে 12টা 20-এ শুরু হয়েছিল, 1:30টার দিকে শেষ হয়েছে স্যার। তাহলে তো আরো আগে শুরু করতে পারতাম। হ্যালো, চলুন শুরু করি, বাকিরা আসতে থাকুক। আজকে হলে গিয়ে আপনাদের এই কোর্সের লাস্ট এক্সপেরিমেন্ট। আজকের এক্সপেরিমেন্টটা করব হলে গিয়ে আমরা ডায়োড নিয়ে। আজকের এক্সপেরিমেন্টের নাম হলে গিয়ে বিভিন্ন ধরনের রেকটিফায়ার আমরা স্টাডি করব। সো রেকটিফায়ার জিনিসটা কি, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। কারো কি মনে আছে রেকটিফায়ার কি করে? রেকটিফায়ার হলে কি এসি ওয়েভকে ডিসি ওয়েভে কনভার্ট করে, ঠিক আছে? রেকটিফায়ার হলে কি এসি কে ডিসি ওয়েভে কনভার্ট করে। সো আমরা যে ধরনের এসি ওয়েভ দেখি, এই যে আপনারা যদি এখানে এসি ওয়েভটা দেখেন, সেখানে আমরা দেখি যে এখানে একটা পজিটিভ হাফ সাইকেল আছে, একটা নেগেটিভ হাফ সাইকেল আছে। সো আমরা যদি এই এসিটাকে ডিসি করতে চাই, তাহলে এটার ফার্স্ট ফেজটা হলো গিয়ে আপনার এই নেগেটিভ সাইডে কিছু থাকা যাবে না, ঠিক আছে? নেগেটিভ সাইডে কিছু থাকা যাবে না। সো আমরা এই ওয়েভটাকে যেটা করি,
এই ওয়েভটাকে আমরা শুধু পজিটিভ সাইডে যে সিগন্যালটা আছে ওইটাকে রাখি কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা করি যে নেগেটিভ সাইডে যেটা আছে ওটাকে উল্টে পজিটিভ সাইডে নিয়ে আসি, ঠিক আছে? সো কিভাবে আমরা জিনিসটাকে রেকটিফাই করতেছি এটার উপর ডিপেন্ড করে আমাদের কাছে দুই ধরনের রেকটিফায়ার আছে। একটা হলো গিয়ে হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হলো গিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? সো হাফ ওয়েভ রেকটিফায়ারটা যেটা নাম সাজেস্ট করে যে এটার মধ্যে শুধু পজিটিভ হাফ সাইকেলটা থাকবে, ঠিক আছে? সো মনে করেন আপনার কাছে এই সাইন ওয়েভটা আছে, সো আলটিমেটলি আপনি এখান থেকে শুধুমাত্র একটা পজিটিভ হাফ সাইকেল পাবেন। সো সেটাকে আমরা বলতেছি হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? আর ফুল ওয়েভ রেকটিফায়ার যদি আমরা বলি তাহলে ওটাতে অবশ্যই দুইটা হাফ ওয়েভই থাকতে হবে। সো ফুল ওয়েভ রেকটিফায়ার হতে হলে আপনার এরকম একটা সাইনোসয়েডাল সিগন্যাল যদি থাকে তাহলে এটা নেগেটিভ সাইডটা যেটা আছে ওটাকে উল্টে পজিটিভ সাইডে নিয়ে আসা হবে, নিয়ে আসা হলে তখন এটা দুইটা পিকই পজিটিভ সাইডে হবে তখন, ঠিক আছে? এটাকে আমরা বলি ফুল ওয়েভ রেকটিফায়ার। সো আজকে আমরা যে জিনিসটা করবো, আজকে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব, সেটা হলে গিয়ে আজকে আমরা এই রেকটিফায়ারটা একটা সিমুলেশন সফটওয়্যারে আমরা এই জিনিসটাকে ডিজাইন করব, ঠিক আছে? সিমুলেশন একটা সফটওয়্যারে ডিজাইন করব, ডিজাইন করে আমরা রিয়েল টাইম সিমুলেশনের মাধ্যমে একটা অসিলোস্কোপ দিয়ে ওটার আউটপুটটা দেখবো, দেখি কি হয়, দেখা যাক করতে পারি নাকি। আমি অনেকদিন হয়েছে সিমুলেশন সফটওয়্যারটি ইউজ করি না, সো আশা করি জিনিসটা হবে। সো আমাদের সার্কিট ডায়াগ্রাম আছে হলো কি এইটা, হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আমাদের সার্কিট ডায়াগ্রাম আছে হলো কি এইটা। সো সার্কিট ডায়াগ্রামটা আপনারা দেখেন, সার্কিট ডায়াগ্রামটাতে যেটা করছে ওরা একটা এসি ভোল্টেজ সোর্সের সঙ্গে একটা ডায়োড লাগাই দিছে সিরিজে, তারপর ওইটার সঙ্গে একটা রেজিস্টর লাগানো সিরিজে, আর আমরা আউটপুটটা দেখবো হলে কি রেজিস্টরের অ্যাক্রসে। তাহলে চলেন এই সার্কিটটা আমরা আমাদের সিমুলেশন সফটওয়্যারটাতে বানাই। আমরা এই সিমুলেশন সফটওয়্যারটি ইউজ করব, এটার নাম হলো কি প্রোটিয়াস। যে ইন্টারফেসটা দেখতে এরকম, আমি ছোট্ট একটা প্র্যাকটিস করতেছিলাম, চলেন একটু মুছে দিই। তাহলে আমাদের এই জিনিসগুলো এটা করার জন্য কি কি ইকুইপমেন্ট লাগবে সেটা দেখি। আমাদেরকে লাগবে হলে গিয়ে একটা ডায়োড লাগবে, একটা রেজিস্টর লাগবে, একটা এসি ভোল্টেজ সোর্স লাগবে, আর একটা অসিলোস্কোপ লাগবে, ঠিক আছে? তারপরে আমরা সার্কিটটা বানাতে পারবো। আপনারা কি খালি প্যাডটা দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা শুরু করি, চলেন। একটা ভোল্টেজ সোর্স নিই আমরা। সো এটা হলো কি আমাদের ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এটা হলো সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স। আপনার যদি কারো ইচ্ছা থাকে প্রোটিয়াস সফটওয়্যারটি ইউজ করার, আমাকে বললে আমি এটির ইনস্টলেশন ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? সো আমি দেখি যে কত ইউজ করতে বলছে আমাদের। এটা কোনো কি ল্যাব শিট, এটা কোনো ই নেই, ম্যাগনিটিউড বলে দাও নি। আচ্ছা যেটা ম্যাগনিটিউড আমি নিজে একটা ধরে নিই। সো আমি এটার পিক টু পিক, আমি এটার ম্যাগনিটিউড ধরি হলো কি আপনার 10 ভোল্ট, সরি আমি এটার ম্যাগনিটিউড ধরি হলো কি 5 ভোল্ট পিক। সো পিক টু পিক ভ্যালু হবে হলো 10 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি ধরি হলে কি আমরা যেটা নরমালি সিগন্যালে দেখি 50 হার্জ, ওই 50 হার্জ দেখি। এখানে আপনি চাইলে ডিসি অফসেট অ্যাড করতে পারবেন, টাইম ডিলে অ্যাড করতে পারবেন। সো আমাদের ওগুলোর দরকার নেই, আমরা আপাতত অ্যাম্পলিটিউড শুধু 5 আর ফ্রিকোয়েন্সি 50 নিয়ে শুরু করি। তাহলে আমরা সোর্সটাকে ডিফাইন করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের যেটা লাগবে, আমাদের একটা ডায়োড লাগবে সিরিজে, ঠিক আছে? সো আমরা ডায়োডটাকে বসাই। এটা হলে কি আমাদের ডায়োড, সবাই চিনেন ডায়োডের সিম্বল, এটা হলো সবচেয়ে কমন পার্ট, ঠিক আছে? ডায়োডের সবচেয়ে কমন ডায়োড যেটা 1N4007, আপনারা ল্যাবেও এই মডেলটা ইউজ করতেন, 1N4007, ঠিক আছে? এই ডায়োডটাকে আমরা বসাইলাম। ডায়োডটাকে বসানোর পরে আমরা এই সোর্সের সঙ্গে ডায়োডটাকে এক সাইডে কানেক্ট করে দিলাম, যেভাবে আপনার ব্রেড বোর্ডে বসে সুন্দর করে কানেক্ট করে দিলেন তার দিয়ে, ওভাবেই আমরা ডায়োডটাকে কানেক্ট করে দিলাম। এরপর আমরা নিব হলে একটা রেজিস্টর। সো রেজিস্টরটাকে আমরা একটু ঘুরায় বসাই, এইভাবে বসাই। তারপর আমরা এই ডায়োডটার সঙ্গে রেজিস্টরটাকে কানেক্ট করে দিব, ঠিক আছে? রেজিস্টরটার ভ্যালু 10 কে আছে, 10 কেই থাক, সমস্যা নেই। তারপর ভোল্টেজ সোর্সের যে আরেকটা টার্মিনাল আছে, এই টার্মিনালটার সঙ্গে আমরা রেজিস্টরটা আরেকটা সাইড শর্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের এই ভোল্টেজ সোর্সটা তো এসি ভোল্টেজ সোর্স, সো এসি ভোল্টেজ সোর্সের একটা গ্রাউন্ড টার্মিনাল লাগবে। সো এই গ্রাউন্ড টার্মিনালটা আমরা এখানে চাইলে ডিফাইন করে দিতে পারি। এই যে টার্মিনাল এখানে গিয়ে গ্রাউন্ড, সো আমরা এই গ্রাউন্ডটা এটার সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো পুরো সার্কিটটা আমাদের কমপ্লিট হয়ে গেল।
আপনারা তো ক্লিয়ারলি দেখতে পারতেছেন তাই না? আমরা একটু বড় করে দিই। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা করলাম যে আমরা একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে একটা ডায়োডকে লাগালাম, ডায়োডের সঙ্গে একটা রেজিস্টরকে লাগালাম, সব সিরিজে। এবং ফাইনালি আমরা যেটা করব, আমরা এখন রেজাল্টটা দেখব। তাহলে আমরা কি করব, ফার্স্টে অসিলোস্কোপটা বসাই। এটা লাগে আমাদের অসিলোস্কোপ। অসিলোস্কোপে গিয়ে টার্মিনাল এ তে ফার্স্টে চলেন দেখে আসি যে আমাদের ইনপুট কি আছে। সো আপনারা কোশ্চেন করতে পারেন যে অসিলোস্কোপে শুধুমাত্র আপনারা কোশ্চেন করতে পারেন যে অসিলোস্কোপে শুধুমাত্র একটা টার্মিনাল আমরা কেন ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্ট করলাম? কারণ আমরা জানি যে কোনো সোর্স যখন আমরা মাপতে চাই তখন আমাদের দুইটা প্রোব কানেক্ট করা লাগে, একটা হলে গিয়ে হাই ভোল্টেজের জন্য আর একটা গ্রাউন্ডের জন্য। তো এখানে যে অসিলোস্কোপটা আছে, এই অসিলোস্কোপটা বাই ডিফল্ট এই অসিলোস্কোপের গ্রাউন্ড আর এই যেখানে যে গ্রাউন্ডটা দেখতেছেন সফটওয়্যারের মধ্যে বাই ডিফল্ট এই দুইটা শর্ট করা, ঠিক আছে, এটার গ্রাউন্ড আর এটার গ্রাউন্ড। এই জন্য শুধুমাত্র আপনি হাই পটেনশিয়ালে একটা প্রোব লাগাইলেই সিগন্যালটাকে দেখতে পারবেন, এটার জন্য আর কিছু করার প্রয়োজন নেই। এখন আমরা যদি এখানে রান দিই, রান দিলে আমাদের ইনপুটের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে আমরা দেখতে পারবো। তাহলে চলেন আমরা রান দিই। দেখছেন এখানে শুরুতে আমরা তাহলে শুধু ইনপুটের সিগন্যালটা দেখতেছি। আমি এই সিগন্যালটাকে আর একটু পরিষ্কার করে দিই, এটা অফ করে দিই, সি চ্যানেলটা অফ করে দিই আর ডি চ্যানেলটা অফ করে দিই। তাহলে আমাদের কাছে শুধু থাকবে হলে কি এ, এর পজিশনটা আমরা জিরোতে নিয়ে এসে একদম। আপনাদের যে ল্যাবে যে অসিলোস্কোপটা থাকবে এই অসিলোস্কোপটা আমরা এইভাবে ইউজ করি, ঠিক আছে, একদম একদম একই রকম। এটা আর একটু বড় করে দিই, দেখছেন এটা দিয়ে জুম করা যায়। সো প্রতি ঘরের মান হলে কি এখন 1 ভোল্ট, ঠিক আছে, প্রতি ঘরের মান হলে কি 1 ভোল্ট। তাহলে এটা হলে কি আপনার ইনপুট সিগন্যাল, এটা হলে কি আপনার ইনপুট সিগন্যাল। টাইমটাকে আর একটু ঠিক করে দিই। ঠিক আছে, এটা হলো আমাদের সাইনোসয়েডাল ওয়েভ ইনপুট সিগন্যাল। এখন আমরা যেহেতু এটা একটা রেকটিফায়ার সার্কিট, সো আমরা কি এক্সপেক্ট করি, আমরা আউটপুটে কি দেখব? আমরা আউটপুটে যেহেতু এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, আউটপুটে আমরা শুধু এটার 1/2 দেখতে পারবো, শুধু 1/2 দেখতে পারবো। কারণটা কি? কারণ যখন এটা পজিটিভ পজিটিভ হাফ সাইকেলে যখন থাকবে তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে। সো তখন ও এটার ভিতর দিয়ে কারেন্টটাকে পাস হইতে দিবে। কারেন্টটাকে যখন পাস হইতে দিবে তখন এই ভোল্টেজ রেজিস্টরের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ ড্রপ পাবো। কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেলে থাকবে তখন এই কারেন্টটা আর এই ডায়োডের মধ্যে দিয়ে পাস হতে পারবে না, কারণ ডায়োডটা তখন থাকবে রিভার্স বায়াসে। সো তখন রেজিস্টরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো আমরা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটা দেখতে পারবো। এখন তাহলে চলেন আউটপুটে কি আছে আমরা দেখি। সো আমরা বি টার্মিনাল যেটা আছে, বি চ্যানেল, এই বি চ্যানেলে দেখবো হলে কি আউটপুটটা, ঠিক আছে। সো আমরা এখন যদি রান করি তাহলে আমরা ইনপুট আর আউটপুট একই সঙ্গে দেখতে পারবো। তাহলে এই যে রান করলাম, আমি এ আর বি কে সেম স্কেলে নিয়ে যাই আগে, 1 ভোল্ট। সো নীলটা হলে কি আমাদের আউটপুট, নীলটা হলে কি আমাদের আউটপুট, আর হলুদটা হলে কি আমাদের ইনপুট। তাহলে এখন দেখেন আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টটা এটাই পাওয়ার কথা ছিল, যে একটা সাইন ওয়েভকে আমি যদি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার মধ্যে দিয়ে পাস করি শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটা আমরা পাই। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে পারি যে দেখেন দুইটার স্কেল একই আছে, দেখেন চ্যানেল এ তেও আপনার প্রতি ঘরের মান 1 ভোল্ট, চ্যানেল বি তেও আপনার প্রতি ঘরের মান 1 ভোল্ট, কিন্তু তার মানে এই দুইটা সিগন্যাল একই স্কেলে আছে। কিন্তু আপনি যখন আউটপুট সিগন্যালটা পাচ্ছেন তখন আউটপুট সিগন্যালটা ইনপুটের থেকে কিছুটা ছোট হচ্ছে। এই ছোট হওয়ার কারণটা কি কেউ আমাকে বলতে পারবেন? এটা যে বলতে পারবে ধরে নেওয়া যায় এবারে ফাইনালে এ প্লাস পাবে আর কি। দেখেন তো চেষ্টা করে, কেউ বলতে পারেন নাকি ঠিক কেন আউটপুট ইনপুটের থেকে একটু ছোট? কারণ এটা হাফ ওয়েভ রেকটিফায়ার, সো পুরোটা হাফই যাওয়ার কথা না, যে একটু ছোট কেন হয়ে যাচ্ছে?
তুর্য কিছু বলবেন? ইনপুটটা তো স্যার মনে হয় মানে বড়, কারণ স্যার আগায় রয়েছে স্যার এই ওয়েভটা স্যার। কেন আঁকায় থাকবে? এখানে কোন ক্যাপাসিটর বা ইন্ডাক্টর আছে? আর আগায় থাকার সঙ্গে আপনার অ্যামপ্লিটিউড কম হওয়ার সম্পর্ক কি? তাহলে স্যার ওই যে 0 থেকে শুরু হয় নাই স্যার ওই ইয়ার ইনপুটটা স্যার। আপনি বলতেছেন 0 থেকে শুরু হয়নি? স্যার না, আমার মনে হয় না, আমার মনে হয় 0 থেকে শুরু হয়েছে। দেখি তো। না, আমার তো দেখে মনে হচ্ছে একদম 0 থেকেই শুরু হয়েছে। কিন্তু এখানে স্লাইড ভোল্টেজ একটা ড্রপ হয়েছে, আউটপুটে একটা ভোল্টেজের ড্রপ হয়েছে। সেই ড্রপটা কেন হয়েছে? এটা হলে কি আমার কোশ্চেন। স্যার মেবি স্যার রেজিস্টারে বাধা দিছে। রেজিস্টরের বাধা দিছে, কিন্তু আপনি তো মাপতেছেন যে রেজিস্টর বাধা দেওয়ার কারণে যে ভোল্টেজটা ড্রপ হইতেছে, আপনি তো ওইটাই মাপতেছেন। সো একটা জিনিস চিন্তা করেন, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্টর আছে, ঠিক আছে? তাহলে কারশফস ভোল্টেজ ল কি বলে? কারশফস ভোল্টেজ ল বলে যে যেই পরিমাণ ভোল্টেজ আপনার উৎপন্ন হইতেছে এর পুরাটাই আপনার রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হইতে হবে, তাই না? সো আপনার ভোল্টেজ সোর্সের ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, রেজিস্টরের ড্রপ হইতে হবে কত? 5 ভোল্ট। যদি তাইলেই তো আপনার কারশফস ভোল্টেজ ল কাটাকাটি হয়ে 0 প্রমাণ হবে, তাই না? জি স্যার। তাহলে আপনি তো রেজিস্টরের বাধাটাই তো আমরা মাপতেছি। তো এখানে কি এখন এখন তাহলে আপনি রাইট ট্র্যাকে গেছেন, ঠিক আছে? আপনি রাইট ট্র্যাকে আছেন। তাহলে এখানে চিন্তা করে দেখেন তো, এখানে এই রেজিস্টরটা বাদে আর কেউ কি ভোল্টেজকে বাধা দিতেছে নাকি? সরি, মানে ভোল্টেজকে বাধা দিতেছে না, অন্য কোথাও কি ভোল্টেজ ড্রপ হইতেছে নাকি? স্যার মেবি স্যার ডায়োডে স্যার। অবশ্যই ডায়োডে ড্রপ হচ্ছে। এখন খুব ক্লোজলি আপনারা যদি নোটিস করেন, তাহলে একটা জিনিস দেখবেন। দাঁড়ান, আমি এখানে চেষ্টা করি ভোল্টেজটাকে আরেকটু বাড়ায় দেওয়া যায় নাকি। হ্যাঁ, যায়। তাহলে আমি ভোল্টেজটাকে 0.5 দিই। আমাকে একটু গুণে বললেন তো, এখানে একটা ঘরের মান হইলে কি 0.5, ঠিক আছে? আপনারা কি ছোট লাগতেছে আপনাদের কাছে, না আপনারা দেখতে পারতেছেন? একটু বড় করেন স্যার। এই অসিলোস্কোপটা যে কেমনে বড় করতে হয় জিনিসটা আমি বুঝিয়ে উঠতে পারতেছি না। এটার মধ্যে কি কোনো জুম টুল আছে? এই জুমের মধ্যে কোনো জুম টুল আছে? আমরা স্ক্রিনটা অবশ্যই বড় করতে পারি, জুম করতে পারি স্যার। করেন তো, আপনারা করেন তাহলে, আমার এখানে কোনো করার অপশন নেই। স্যার পুনে করা যায়, সমস্যা নেই। করেন। তাহলে একটা ঘরের মান এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন যে ডায়ালের মধ্যে ডায়ালটা কত দাও? 0.5 এ দাও না? তার মানে হলে কি একটা ছোট ঘরের মান হলে কি 0.5। তাহলে এখন বলেন তো, দুইটা ভোল্টেজের মধ্যে ডিফারেন্স কত? একটা ঘর 0.5, তাহলে দুইটার মধ্যে কত ডিফারেন্স আছে? এটা 0.6 এর মতো স্যার 1.25 এরকম। না না না, 1.25 না, 0. কত বলেন তুর্য? 6 এর মতো। 0.6 এর মতো, 0.6 এর মতো, আপনি ঠিক বলছেন। 0.6 বা 0.7 এর মতো। এখন আপনার কমন সেন্স খাটায় বলেন তো তাহলে। হ্যাঁ, কমন সেন্স খাটায় বলেন তো তাহলে এই ভোল্টেজ ড্রপটা কোথায় হচ্ছে, যদি আপনারা গত ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকেন। 0. কোথায়? 0.6 বা 0.7 ভোল্ট কেন প্রয়োজন হয় আমাদের? ইন্টারমিডিয়েট থেকেও বলতে পারেন, আপনার আসলে গত ক্লাস করা লাগবে না, ইন্টারমিডিয়েট পাস করে আসলে বলতে পারবেন। তাহলে বলেন। ইন্টারমিডিয়েট তো মনেই নেই, কিছু মনে নেই? গত ক্লাসে পড়ছিলেন যে একটা পিএন জাংশন যদি থাকে, তাহলে পিএন জাংশনের মধ্যে দিয়ে ফরওয়ার্ড বায়াস করতে গেলে একটা ব্যারিয়ার পার করতে হয় যে ভোল্টেজের। সেই ব্যাপারে কি কিছু মনে আছে আপনাদের? পিএন জাংশন স্যার এই জায়গায় কই থেকে আসলো স্যার? ডায়োড কি? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার ও তো বললাম না স্যার যে ডায়োডে স্যার ভোল্টেজটা ডায়োডের কারণে ড্রপ হইতেছে। ডায়োডের কারণে ড্রপ হচ্ছে, কিন্তু আপনি আবুজ্জা বলছেন আর কি। আচ্ছা, তো ডায়োডকে আপনার যদি ফরওয়ার্ড বায়াসে অ্যাক্টিভেট করতে হয়, ডায়োড হলে কি আপনার অ্যাক্টিভেট হলে গিয়ে এই 0.7 এর পরে, ঠিক আছে? মানে 0.7 এর পরে ও ধুমধুমায় কারেন্ট দেওয়া শুরু করে। এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ে আমরা গত ক্লাসে এই জিনিসটা কভার করছিলাম, তাই না? গত ক্লাস তো আসলে অনেকদিন আগে হয়েছিলাম, ভুলে গেছি। এটা কভার করার কথা গত ক্লাসে। তো ওই ডায়োডটা অ্যাক্টিভেট করার কারণে আপনার 0.7 ভোল্ট লাগে। তো ডায়োডের অ্যাক্রসে আপনি যদি একটা অসিলোস্কোপ ধরেন, তাহলে আপনি সবসময় দেখবেন যে ওই ডায়োডটার মধ্যে আপনার
0.7 ভোল্ট ড্রপ হইতেছে। বুঝতে পারছেন আমার কথাটা? 0.7 না 0.6 স্যার? সিলিকনে জেনারেলি আমরা ধরি 0.7। অ্যাকচুয়ালি কারেন্টটা পাস হওয়া শুরু করে 0.5 এর পরেই, ঠিক আছে? 0.5 এর পরেই আপনার কারেন্টটা যাওয়া শুরু করে, কিন্তু ওই কারেন্টটা হলে গিয়ে লোয়ার রেটে বাড়ে। কিন্তু আপনার 0.7 যখন পার হয় তখন প্রচুর পরিমাণে কারেন্ট যায়। সো 0.7 কে জেনারেলি আমরা ধরি হলে থ্রেশহোল্ড, ঠিক আছে? তবে প্র্যাকটিক্যালি আপনার এই জিনিসটা 0.5 থেকে 0.7 এর মধ্যে ভ্যারি করে, কারণ এটা তো আর কখনো বলে দেওয়া যায় না যে এক্স্যাক্টলি 0.7 হবে, ঠিক আছে? এটা এই জন্য সবসময় 0.5 থেকে 0.7 এর মধ্যে ভ্যারি করে ব্যান্ড গ্যাপটা। এটারে বলা হলে কি আপনার ব্যারিয়ার ভোল্টেজ। সো ব্যারিয়ার ভোল্টেজটা আপনার ব্যাচ টু ব্যাচ, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, ঠিক আছে? তো এই গেল হলো কি আপনাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। আপনারা যখন হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপোর্টটা লিখবেন তখন খেয়াল রাখবেন যে আপনারা এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা ক্লিয়ারলি আঁকতেছেন, ঠিক আছে? এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা ক্লিয়ারলি আঁকতেছেন। এবং পরীক্ষার খাতে আপনারা যখন হাফ ওয়েভ রেকটিফায়ারের কোশ্চেন আনসার করবেন তখনও আপনারা মেক শিওর করবেন যে এই দুটার মধ্যে যাতে এই 0.7 ভোল্টের পার্থক্য থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই চলে গেল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারের আমাদের উদ্দেশ্য কি ছিল? যে আমরা পুরা এই যে পজিটিভ নেগেটিভ সাইকেলের মধ্যে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটা রাখবো। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনাকে আমি দিলাম পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, আপনি আমাকে শুধু বের করে দিলেন পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভটারে কাইটে বাদ করে দিলেন। তাহলে এখানে আমার একটা সিগনিফিকেন্ট লস হইতেছে না? এনার্জি লস হইতেছে না? কারণ পজিটিভেও তো একটা এনার্জি আছে, নেগেটিভেও একটা এনার্জি আছে, যেটা আমরা যে মনে আছে আরএমএস এর ক্লাসটাতে দেখছিলাম যে আপনার পজিটিভ ভোল্টেজেও আপনার রেজিস্টরটা গরম হয়, আবার যখন নেগেটিভ হাফ সাইকেলে থাকে তখনও কিন্তু রেজিস্টরটা গরম হয়। ওখান থেকেই কিন্তু আমরা এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা বের করছিলাম। তাইলে আপনি যদি পজিটিভ হাফ সাইকেলটা রাখছেন আর নেগেটিভটা বের করে দিচ্ছেন, তার মানে আপনার এখানে একটা পাওয়ারের লস হইতেছে, ঠিক আছে? এই জিনিসটা ইফিশিয়েন্ট না। তো এই সিস্টেমটার ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা যেটা করছি, আমরা আরেকটা সার্কিট বানাইছি, যে সার্কিটটা হলো কি আপনার ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের সুবিধা হলো কি এটার মধ্যে কোনো এনার্জি লস হইতেছে না আপনার, কিন্তু এটার সঙ্গে সঙ্গে একটা অসুবিধাও আছে। অসুবিধাটা কি কেউ বলতে পারবেন? ফুল ওয়েভ রেকটিফায়ারের ছবি আপনাদের ল্যাব শিটের মধ্যে দেওয়া আছে, স্যার এই ল্যাব শিটটা আমি আপলোড করে দিব। আপনারা এটা যদি ফুল ওয়েভ, এটা লাগে ফুল ওয়েভ, ঠিক আছে? যে কঠিন যে জিনিসটা এটা লাগে ফুল ওয়েভ। তাহলে আপনারা কি এখান থেকে বলতে পারেন যে ফুল ওয়েভ রেকটিফায়ারের অসুবিধাটা কি? কোনো টেকনিক্যাল অসুবিধা না আসলে, মানে প্র্যাকটিক্যাল একটা অসুবিধা। এটার মধ্যে 4টা ডায়োড লাগে, ঠিক আছে? হাফ ওয়েভ রেকটিফায়ার আপনার যেখানে একটা ডায়োড দিয়ে হয়ে যেতেছে, সেখানে আপনার এখানে 4টা ডায়োড লাগে। জি স্যার। সো এখানে আপনার কস্ট বেড়ে যাবে, 4 গুণ কস্ট বেড়ে যাবে, ঠিক আছে? সো চলেন আমরা এখন এই জিনিসটা বানাই, এই জিনিসটা বানাই দেখি এটা কাজ করে নাকি। সো এটার মেকানিজমটা মনে হয় আপনারা সহজেই বুঝতে পারবেন, তেমন একটা সমস্যা হবে না। এটার মধ্যে আপনার যখন পজিটিভ হাফ সাইকেল থাকে, এই যে এখানে ভালো করে বুঝাই দেওয়া আছে, এটা এই জিনিসটা বয়েল স্টেটের বইতে আছে, ঠিক আছে? জাস্ট বয়েল স্টেটের বই থেকে কপি করে দেওয়া হয়েছে যে এখানে আপনার পজিটিভ হাফ সাইকেল যখন থাকবে তখন কারেন্টটা পাস করবে হলে গিয়ে এই পার্টটা দিয়ে, মানে এই ডায়োডটা তখন অন থাকবে আর এই ডায়োডটা তখন অন থাকবে। সো কারেন্টটা সুন্দর এরকম আঁকা বাঁকা হয়ে এইভাবে পাস করে যেতে পারবে। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন এইটা আর এটা বন্ধ থাকবে আর এটা খোলা থাকবে, তখন কারেন্টটা সুন্দর আবার এরকম রাস্তা দিয়ে চলে যেতে পারবে, বুঝছেন? সো দুই ওয়েতেই আপনার কারেন্ট পাস হওয়ার একটা সুব্যবস্থা আছে এখানে। সো চলেন আমরা এই সার্কিটটা এখন বানাই, দেখি সার্কিটটা বানাইতে কতক্ষণ সময় লাগে। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই, এইমাত্র যেটা করলাম। এটার মধ্যে থেকে কি আপনাদের গ্রাফটা কি আমাকে দিয়ে দেওয়া লাগবে নাকি আপনারা গ্রাফটা নিজেরাই কি নিতে পারবেন? গ্রাফটা নিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, আমার গ্রাফটা দিতে সমস্যা হবে না, গ্রাফটা দিয়ে দিব। তাহলে আবারও আমরা একটা সাইনোসয়েডাল সোর্স বসাইলাম, বসে আমাদেরকে এখন কি করতে হবে? আপনারা কি এইটা দেখতে, স্ক্রিনটা দেখতে পারতেছেন না? শেয়ারটা চেঞ্জ করে নিই মনে হয়। হ্যাঁ এখন ঠিক আছে, এখন দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলুন সার্কিটটা আঁকি। সার্কিটটা আমরা যেভাবে আঁকবো, আমাদের তাহলে ডায়োড লাগবে, 4টা ডায়োড লাগবে। 4টা ডায়োডের মধ্যে তাহলে ডায়োড গুলো বসাই ফেলি আমরা। এই একটা ডায়োড বসাইলাম, আরেকটা ডায়োড বসাইলাম, উপরে নিচে, নিচে উপরে।
স্যার আপনি কি ইচ্ছা মতো বসাইতেছেন নাকি কোনো নির্দিষ্ট দূরত্ব আছে স্যার? ইচ্ছা মতো বসাইতেছি। ব্রেডবোর্ডে আমরা ইচ্ছা মতো বসাই না, ওরকম ইচ্ছা মতো এটা বসাইতেছি আর কখনো কি। ইউজ করিনি। এই সফটওয়্যারটা খুবই ভালো, বুঝছেন? এই সফটওয়্যারটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনাদের মধ্যে কারো যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর না, মানে ইন জেনারেল এমনিতে জাস্ট জানার ইচ্ছা থাকে যে এটার ভিতরে এই জিনিসটা কেমনে কাজ করতেছে, কেমনে কাজ, মানে ছেলে খেলার মতো আর কি, তাহলে আপনারা এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আমি ছোটবেলা থেকে এই সফটওয়্যারটি ইউজ করি, ছোটবেলা মানে ব্যাচেলর থেকে আর কি। তো এটা বেশ স্যার এগুলো ইউজার। কোন ভার্সন আছে? বুঝিনি, আবার বলেন একটু। স্যার পুনে ইউজ করা যাবে? এটা ফোনে ইউজ করা যাবে না, তবে এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো ফোনে ইউজ করা যায়। ফোনে না, ইনফ্যাক্ট আপনি আপনার গুগল ক্রোম থেকে ইউজ করতে পারবেন, কিন্তু ওগুলি আমার কাছে একটু বেশি কঠিন মনে হয়। এটার থেকে মানে এই পিসিতে প্রোটিয়াস ইউজ করে কাজ করাটা বেশ সহজ। বেশ সহজ মানে কি, আমি গতকালকে ডাউনলোড করছি, গতকালকে ডাউনলোড করে আজকেই দেখানো যেতেছে। আমার মানে নতুন করে কোনো কিছু মনে করা লাগতেছে না, এত ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, তাহলে এটা হলো কি আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেল। তাহলে চলেন দেখি, চিন্তা করে দেখি যে আমরা ঠিক কাজ করছি নাকি। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল থাকবে, তখন পজিটিভ হাফ সাইকেল আপনার কারেন্ট এদিক দিয়ে আসবে, কারেন্ট এদিক দিয়ে এসে ও দেখবে যে দুইটা রাস্তা আমার, একটা হলে কি এদিক দিয়ে, একটা হলে কি এদিক দিয়ে। কিন্তু কারেন্টে এদিক দিয়ে চাইতে পারবে না, কারণ এটা কারেন্টে এদিক দিয়ে গেলে দেখবে এটা হলে কি রিভার্স বায়াসে আছে। কেন রিভার্স বায়াসে আছে? কারেন্টটা যেহেতু এখান থেকে আসতেছে, তাহলে অবশ্যই এটা হাই ভোল্টেজ, আর এই সাইডটা হলে কি লো ভোল্টেজ। তাহলে এই সাইডে যদি হাই ভোল্টেজ থাকে, তাহলে নেগেটিভের সঙ্গে হাই ভোল্টেজ লাগানো, তার মানে তখন ডায়োডটা থাকবে রিভার্স বায়াসে, তাহলে এই রাস্তাটা থাকবে তখন অফ। কারেন্টটা তখন এই দিক দিয়ে যাবে, এই ডায়োড দিয়ে ঢুকবে, ঢুকে এই রেজিস্টর দিয়ে যাবে, যা দেখবে যে দুইটা রাস্তা, একটা এখান দিয়ে একটা রাস্তা আর একটা রাস্তা রেজিস্টরের মধ্যে, এটা দিয়ে যেতে পারবে না কারণ এটা তখন রিভার্স বায়াসে। এই রেজিস্টর দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে বের হয়ে আসবে। আর যখন উল্টা পথে যাবে তখন এদিক দিয়ে যাবে, যা দেখবে যে এটা বন্ধ, এটা রিভার্স বায়াস, তাই এদিক দিয়ে যাবে, যে এখানে দেখবে দুইটা রাস্তা, এটার মধ্যে এটা রিভার্স বায়াস, তাহলে ও যাবে হলে কি এদিক দিয়ে যায়, এদিক দিয়ে আবার ফেরত আসবে, তাহলে দুইটা রাস্তাতেই ও চাইতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা সাইন সোর্সটার অ্যামপ্লিটিউডটা ডিফাইন করি 5, আর ফ্রিকোয়েন্সিটা ডিফাইন করি হলো কি 50 দিয়ে ওকে দিলাম। তাহলে আমরা আবার দেখে নিই যে ইনপুটটা ঠিক আছে নাকি। তাহলে আমরা ফার্স্ট একটা অসিলোস্কোপ বসাইলাম, অসিলোস্কোপ বসে আমরা ইনপুটটা চেক করি। সবসময় এরকম ইসে ওইটা করি, প্র্যাকটিক্যালি ওইটা করি, সবসময় ইনপুটটা চেক করে নিই, ইনপুটটা চেক করে তারপরে কানেকশন দিই। সো আমরা ইনপুটটা চেক করে নিলাম, এখানে আমরা সি চ্যানেল আর ডি চ্যানেলটা বন্ধ করে দিলাম, সি চ্যানেলটা ডি চ্যানেলটা বন্ধ করে দিলাম। দেখেন তো 5 ভোল্ট আছে নাকি। আমি ডিসি তে নিয়ে যাই, এটাকে ডিসি তে নিয়ে যাই, 0 তে নিয়ে লেভেল করি। দেখেন তো এই যে এটা হলো লেভেল, ঠিক আছে, এখানে হলো লেভেল, তাহলে এখানে হলো 1 2 আড়াই। ও আচ্ছা, এটা 5 ভোল্ট আছে পিক টু পিক, ভুল হয়েছে, এখানে 5 ভোল্টের জায়গায় দিতে হবে অ্যামপ্লিটিউড, মানে ওরা পিক টু পিক অ্যামপ্লিটিউড বুঝাইছে, 10 দিতে হবে, এখন ঠিক থাকবে। তাহলে আমাদের লেভেল কোথায় আছে দেখি, লেভেল আছে হলো গিয়ে এই যে এখানে, তাহলে আছে 1 2 3 4 5, ঠিক আছে। 5 ভোল্ট হলে কি পিক, তাহলে পিক টু পিক হলে কি 10 ভোল্ট, পিক টু পিক তাহলে 10 ভোল্ট। এখন তাহলে আমরা যে জিনিসটা দেখার জন্য ওয়েট করতেছিলাম সেটা দেখব, যে এটার আউটপুটটা কি। চলেন তাহলে দেখি এটার আউটপুটটা কি। আপনাদের কারো বাসায় কি পিসি আছে? জি স্যার। তাহলে তো আপনাদের সুন্দর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায়। সরি না স্যার, স্যার, নষ্ট স্যার, নষ্ট। কেন? স্যার আমাদের নাই স্যার। এখন নাই না? না ভয় স্যার, কিসের? আমাদের নাই। ভয় পেতেছেন কিসের জন্য বলেন তো? না স্যার, ঢাকায় যখন ছিল তখন ল্যাপটপ ছিল বাসায়, কিন্তু বাসায় ল্যাপটপ রেখেছি। আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্ট শুনলে ভয় পেয়ে যান না। আচ্ছা তাহলে দেখি আউটপুটটা কি আমাদের। সুন্দর না? দেখছেন একটু আগে তাহলে আমরা কি করতেছিলাম, একটু আগে আমরা হাফ সাইকেলটা মিস করতেছিলাম, দেখছেন? আর এখন সুন্দর আমরা ওই হাফটাও পেয়ে গেলাম। তাহলে এটাতে কি হলো, এটাতে সিগনিফিকেন্ট লস কমে গেল না আপনার? কিন্তু তারপরে লস কিন্তু একটা স্টিল হচ্ছে। লসটা কোথা থেকে হচ্ছে? ওই যে ডায়োডের থেকে আমাদের একটা লস হচ্ছে না, ডায়োডের থেকে শুধু একটা লস হচ্ছে, দেখছেন এই 0.5 আর এখানে 0.6, হ্যাঁ 0.6 এর মতো আমাদের লস হচ্ছে এটা,
ঠিক আছে? তো ওভারঅল আমাদের কিছুটা লস হতেছে। দেখছেন যে এটার থেকে একটু চিকন, এই হলুদটার থেকে নীলটা একটু চিকন। এখান থেকে বুঝে যেতেছে যে আমাদের কিছুটা লস এখানে স্টিল হইতেছে। তবে এটা বেটার দ্যান বিফোর, ঠিক আছে? তো আপনারা কি এখন, হ্যাঁ বলুন। স্যার এখানে লস হইতেছে, তারপর আবার স্যার ওই যে ডায়োডে 4 গুণ ইয়া লাগতেছে স্যার। হ্যাঁ, আর রিয়েল লাইফে তো আপনার মনে করেন তো সিমুলেশন করতেছেন, রিয়েল লাইফে তো ডায়োড আপনার একদম রেজিস্ট্যান্স ফ্রি থাকবে না, ডায়োডের মধ্যে আপনার কিছুটা স্ট্রে রেজিস্ট্যান্স, স্ট্রে ক্যাপাসিট্যান্স থাকবে, ঠিক আছে? ওটার কারণে আবার আপনার লস হবে। কিন্তু তারপরেও আপনার হাফ ওয়েভ রেকটিফায়ারের সঙ্গে আপনি যদি তুলনা করেন, এটাতে আপনার কত পার্সেন্ট লস কমে যাচ্ছে? 50% লস কমে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? সো রেকটিফায়ার জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো? মনে কেমন, কঠিন, সহজ, কিরকম মনে হচ্ছে আপনাদের কাছে? ভালোই স্যার। ভালোই। ল্যাব রিপোর্টে লিখতে পারবেন না? কি কাজটা করে এমনি স্যার? হ্যাঁ, এটা আপনাদের ল্যাবে নাই, কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে এখন দেখাইতাম যে এটা দিয়ে কি কাজ করে, ঠিক আছে? এটা দিয়ে করে হলে গিয়ে আপনাদেরকে আমি যে গত ক্লাসে কি আপনাদেরকে বলছিলাম, আমি আসলে ভুলে যাই, এতগুলো গ্রুপকে একই ল্যাব দেখাইতে হবে, আমি আসলে ভুলে যাই। আপনাদেরকে বলছিলাম যে আপনারা যে মোবাইলটা চার্জ করেন সেটা এসি থেকে ডিসি তে কিভাবে কনভার্ট করে, এটা কি থিওরি ক্লাসে বলছিলাম না? স্যার সো মনে করেন যে মোবাইলের তো আপনি এসি তে প্লাগ করতেছেন আপনার চার্জারটা, তাই না? কিন্তু আপনি জানেন যে আপনার চার্জারটা যে ব্যাটারিটাকে ইনপুট দিতেছে, মানে যে ব্যাটারিটাকে চার্জ করতেছে, সেই ব্যাটারিটা তো ডিসি, তাই না? যেমন আপনাদের ব্যাটারি কত থাকে, মোবাইলের ব্যাটারি 3.7 ভোল্ট, আমি যেমন বলছিলাম আপনাদেরকে 3.7 ভোল্ট থাকে, কিন্তু আপনি চার্জটা নিতেছেন কিন্তু এসি টার্মিনাল থেকে, যেটার একটা ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু মোবাইলটার যে চার্জ করতেছেন যে ব্যাটারিকে, ওটার কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নেই, কারণ ওটা সময়ের সঙ্গে কোনো দিকও পরিবর্তন করতেছে না, মানও পরিবর্তন করতেছে না। তাইলে আপনি এরকম এসি দিয়ে ডিসি কে কিভাবে পাওয়ার করতেছেন? স্বাভাবিকভাবে কোশ্চেন আসতেই পারে যে আপনি এসি কে দিয়ে কিভাবে ডিসি কে চার্জ করতেছেন, তাই না? তো তখন আমরা যেটা করি যে আমরা এরকম একটা রেকটিফায়ার ইউজ করি। আমরা এরকম একটা রেকটিফায়ার ইউজ করে আমরা যে জিনিসটা বানাই, যে এরকম পুরা পার্টটাকেই পজিটিভে নিয়ে আসি, কারণ ডিসির প্রথম ধাপটা হলে গিয়ে ডিসির সবকিছু পজিটিভ, ডিসির কোনো কিছু কিন্তু নেগেটিভে নেই, তাই না? ডিসির সবকিছু পজিটিভে, সো আমরা সবকিছুকে পজিটিভে নিয়ে আসি। এরপরে কি করি, আমরা এটার সঙ্গে একটা ক্যাপাসিটর লাগাই দিই, বুঝতে পারছেন? সো আমরা এটার সঙ্গে যদি একটা ক্যাপাসিটর লাগাই দিই, তখন যে জিনিসটা হয় যে এই ক্যাপাসিটরটা চার্জটাকে ধরে রাখে এবং এটাকে ডিসচার্জ হইতে দেয় না। সো যখন ডিসচার্জ হইতে দেয় না, তখন আপনার ওই কার্ভটা নিচের দিকে নামতে পারে না, কার্ভটা সবসময় উপরের দিকে থাকে। আমি দাঁড়া, এটা কথায় বললে আসলে বোঝানোর থেকে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ওই ক্যাপাসিটর ক্যাপাসিটরটা এখানে নাই তো, ক্যাপাসিটরটা এখন আমি কানেক্ট করবো, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি বইটা কোন জায়গায় ছিল, এই যে নতুন একটা শেয়ার দিচ্ছি, দেখেন। সো একটু আগে আপনারা হাফ ওয়েভ রেকটিফায়ারটা দেখলেন না? হাফ ওয়েভ রেকটিফায়ারটা কি ছিল? হাফ ওয়েভ রেকটিফায়ারটা জাস্ট ডায়োড আর একটা রেজিস্টর ছিল, তাই না? এখন আপনি যদি এই রেজিস্টরটার সাথে যদি একটা ক্যাপাসিটর প্যারালালে লাগাই দেন, তাহলে কি হবে যে ডায়োডটা আপনার যখন, মানে মেইনলি আপনার আউটপুটটাতে কি দেখতেন? আউটপুটটাতে শুধু পজিটিভ সাইকেল গুলো দেখতেন, তাই না? এখন আপনি যদি একটা ক্যাপাসিটর রাখেন, ক্যাপাসিটর কি করবে? পজিটিভ সাইকেলে ক্যাপাসিটরটা চার্জ হবে, তাই না? ক্যাপাসিটরটা চার্জ ধরে রাখবে। তো যখন আপনার উল্টা দিক দিয়ে কারেন্ট পাস করতে যাবে, তখন কি হবে? আপনার ডায়োডটা অফ হয়ে যাবে, মানে ডায়োডটা ওপেন সার্কিট হয়ে যাবে এখানে। তো তখন ক্যাপাসিটরটা করবে কি, ক্যাপাসিটর যে চার্জটা ধরে রাখছে ওই চার্জটার জন্য সে একটা কারেন্ট পাস করবে। তাহলে আপনার হবে কি, মানে কারেন্টটা, ভোল্টেজটা কখনো নিচে নামতে পারবে না, ভোল্টেজটা সবসময় আপনার এরকম উপর দিয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তখন ক্যাপাসিটর যখন, হ্যাঁ, যখন নামতে যাবে তখনই ক্যাপাসিটরটা করবে কি যে না, আমি তোরা নামতে দিব না। আমি ক্যাপাসিটরের কাজই তো এটা, ক্যাপাসিটর চেষ্টা করে যে ভোল্টেজের পরিবর্তনকে বাধা দিতে। সো চলেন আমরা এই জিনিসটা বানাই, জিনিসটা দেখি এটা কি কাজ হবে নাকি। তাহলে আমরা যেটা করবো, জাস্ট রেজিস্টরটার সঙ্গে একটা ক্যাপাসিটর লাগাই দেবো প্যারালালে, ঠিক আছে? নতুন একটা শেড দিই। আমাদের মনে করি এই রেজিস্টরটার সঙ্গে একটা ক্যাপাসিটর লাগাইলে কাজ হয় নাকি, চলেন দেখি, আমি এটা টেস্ট করিনি, মনে হয় হবে, দেখি কি হয়। তাহলে একটা ক্যাপাসিটর নিই, ক্যাপাসিটর নিতে হলে জাস্ট এই পি তে ক্লিক করে পার্ট লিস্টে যেতে হবে,
হটলিস্টে যে ক্যাপ লিখলেই হবে, ক্যাপ লিখলেই ক্যাপাসিটর চলে আসবে, যে ক্যাপাসিটর। তাহলে আমরা একটা ক্যাপাসিটর আনি, ক্যাপাসিটর আইনে এখানে বসাই, বসে রেজিস্টারের দুই পাশে ক্যাপাসিটরটাকে কানেক্ট করে দিই, দেখি কি হয়। তারপরে তাহলে ক্যাপাসিটরটার মান দিই আমরা, ক্যাপাসিটরটা আসলে 1 ন্যানো ফ্যারাড, দেখি 1 ন্যানো ফ্যারাডে কাজ হয় নাকি, না হলে বাড়াবো আস্তে আস্তে। না 1 ন্যানো ফ্যারাডে হচ্ছে না, আর একটু বাড়াই। কত দিব? 1 ন্যানো ফ্যারাডের জায়গায় আপনার 10 মাইক্রোফ্যারাড দিই। দেখছেন জি স্যার, আস্তে আস্তে ডিসির মতো হয়ে যেতেছে না? পূর্বে চলে এই গেছে। যে এইটার মধ্যে যে ঢেউগুলো দেখতেছেন, এই ঢেউগুলোকে আমরা বলি রিপল, ঠিক আছে? সো এই রিপল মিনিমাইজিং এর অনেক টেকনিক আছে, তবে আমি শিওর ক্যাপাসিটরটার মান বাড়াই দিলে রিপলটা আরো কমে যাবে। সো ক্যাপাসিটরের মানটা আমরা 100 মাইক্রোফ্যারাড করে দিই এখন। দেখছেন একদম অলমোস্ট ডিসির মতো হয়ে গেছে না? জি স্যার, আমি শিওর যে আমি যদি আরো বাড়াই তাহলে আরো ডিসির মতো হবে। তাহলে চলুন 100 মাইক্রোফ্যারাড থেকে জাস্ট ই করে দিই, 1000 মাইক্রোফ্যারাড মানে 1 মিলিফ্যারাড করে দিই আর কি। 1 মিলিফ্যারাড করে দিলাম, দেখেন কি সুন্দর পুরো ডিসি, এখন কোনো রিপল দেখা যেতেছে না। জি স্যার, তো আপনারা এখন একটা প্র্যাকটিক্যাল জিনিস শিখলেন। আপনাদের যদি মনে করেন কখনো এরকম প্রয়োজন হয় যে একটা চার্জার বানানো দরকার, তো তখন আপনারা চাইলে এরকম এসি থেকে ডিসি তে কনভার্ট করার একটা মেকানিজম বের করে নিতে পারেন। সবচেয়ে মজার কথা কি জানেন, এই যে আপনাদের কম্পিউটার পিসি যদি কারো বাসা থেকে ডেস্কটপ, তাহলে দেখবেন যে ডেস্কটপের পিছনে একটা জায়গায় আপনি পাওয়ারের প্লাগটা কানেক্ট করেন, পাওয়ার সাপ্লাই বলে যেটাকে, তাই না? ওই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার এসি পাওয়ার নিতেছে। চিন্তা করে দেখেন, পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার এসি পাওয়ার নিতেছে। এসি পাওয়ার নিয়ে ও কিন্তু যে লজিক বোর্ডটাকে বা মাদার বোর্ডের মধ্যে যত কম্পোনেন্ট আছে, যা কিছুকে ড্রাইভ করতেছে, সবাই কিন্তু চাচ্ছে কি, সবাই চাচ্ছে হলে কি ক্লক, তাই না? ডিসি স্কোয়ার ওয়েভ, ডিসি চাচ্ছে মেইনলি, ডিসি চাচ্ছে। তাহলে এই পাওয়ার সোর্সটা কি করে? পাওয়ার সোর্সটা করে কি আপনার এরকম এসি থেকে ফার্স্ট ডিসি তে কনভার্ট করে, বুঝতে পারছেন? এসি থেকে ডিসি তে কনভার্ট করে, এসি থেকে ডিসি তে কনভার্ট করার পরে ও একটা সুইচিং সার্কিট ইউজ করে। সুইচিং সার্কিট ইউজ করে, সুইচিং সার্কিটের কাজ কি, যে একবার অন করা একবার অফ করা, একবার অন করা আর একটা অফ করা। আপনি যদি একবার অন করেন আর অফ করেন তাইলেই কিন্তু আপনি ক্লক পেয়ে যান, মানে একটা 1 একটা 0, একটা 1 একটা 0। চিন্তা করে দেখছেন জিনিসটা? স্যার অনেক ভালো জি স্যার, শুনতে চিন্তা ভালো করলাম। লাগে। তো এটা আপনারা আজকে একটা নতুন জিনিস শিখলেন, রেকটিফায়ার। রেকটিফায়ার আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন যে রেকটিফায়ার জিনিসটা হ্যাঁ কাজ করে, আমি কোনো গাঁজা করে দিচ্ছি না। এবং আপনারা আরেকটা জিনিস দেখলেন যে রেকটিফায়ার দিয়ে আমরা খুব সহজে একটা এসি থেকে ডিসি কনভার্টার বানাইতে পারি। জি স্যার, ঠিক আছে, আশা করি আপনাদের এরকম ল্যাব ভালো লাগছে। আমি যদি আসলে আরেকটু ভালো প্রিপারেশন থাকতাম, আমি আপনাদের আগের ল্যাবগুলো এরকম সিমুলেশন সফটওয়্যার দিয়ে নিতাম, কিন্তু আসলে অর্থাৎ স্যার রেক্টিফায়ারের কাজটা এটা স্যার, এসি ডিসি কনভার্ট করা। রেকটিফায়ারের কাজ হলো এসি থেকে ডিসি কনভার্ট করা। আপনি যে আশেপাশে যত ইলেকট্রনিক্স দেখতেছেন, সব ইলেকট্রনিক্স আপনার এরকম এসি থেকে ডিসি কনভার্ট করা হয়। আবার সিমিলারলি আমাদের উল্টাটাও করার প্রয়োজন হয়, সিমিলারলি আমাদের ডিসি থেকে এসি তে করার প্রয়োজন হয়। যেমন মনে করেন আপনার যাদের গ্রামের বাসাতে যাদের সোলার প্যানেল আছে, সোলার প্যানেল দিয়ে যারা মনে করেন লাইট না ফ্যান চালাতে চান, সোলার প্যানেল দিয়ে যারা ফ্যান চালাতে চান, বা মনে করেন সোলার প্যানেল দিয়ে আপনারা টিভি চালাবেন, অন্য কিছু চালাবেন, তখন কিন্তু আপনার একটা জিনিস ইউজ করা লাগে, নাম হলো কি ইনভার্টার। আমি জানি না আপনার নাম শুনছেন নাকি, আইপিএস আছে যাদের বাসাতে, ওরা দেখবেন যে ইনভার্টার ইউজ করা লাগে। কারণ আপনার ওই সোলার প্যানেলটা কি করে, একটা ব্যাটারিকে চার্জ করে, তাই না? কারণ সোলার প্যানেল থেকে যে ইটা আসে ওটা ডিসি, ডাইরেক্ট কারেন্ট। তারপরে আমরা ওই ব্যাটারিটার থেকে যে ডিসিটা পাই, ওই ডিসিটাকে একটা ইনভার্টার ইউজ করে এসি তে পরিণত করি। সেরকম বিভিন্ন ডিভাইস আছে যে এক মোডের কারেন্ট থেকে আরেক মোডের কারেন্টে আপনার কনভার্ট করতে পারে। তো আপনাদের যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা এই প্রোটিয়াস সফটওয়্যারটা আমার কাছ থেকে নিতে পারেন। নিয়ে আমরা এর আগে যতগুলো ল্যাব করছি এসির, সেই ল্যাবগুলো আপনার সুন্দর এই সফটওয়্যারটি ইউজ করে করতে পারেন। ঠিক আছে, আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমরা চাইলে যাদের ইন্টারেস্ট আছে জুমে একসাথে এক্সট্রা ক্লাস করে রমজানের মধ্যে শিখে নিতে পারি, যদি কারো ইন্টারেস্ট। স্যার বাড়ি স্যার। ঠিক আছে, তাহলে এটাই হলো কি আপনাদের আজকের ক্লাস। আপনাদের আজকের ক্লাসের অবজেক্টিভ দুইটাই পূরণ হয়ে গেছে। আমরা দুই ধরনের রেকটিফায়ার দেখছি। আপনারা তাইলে আমি যখন আপনাদেরকে এটা দিব,
ওয়েব ফর্মটা দিব, তখন আপনারা একটু কষ্ট করে ল্যাব রিপোর্টটা লিখে ফেলেন, ঠিক আছে? জি স্যার। আমি স্যার তাহলে আজকের মতন ছুটি। হ্যাঁ, আপনার তো ছুটির জন্য উতলা হয়ে গেছেন, আমি তো মনে হচ্ছে কষ্ট দিতেছি আপনারা ক্লাসে ধরে রেখে। হ্যাঁ, আপনার ছুটি, আপনি বেরো যেতে পারেন, সমস্যা নেই। স্যার হ্যাঁ বলেন, আবার বলেন। স্যার হ্যাঁ, সেপ্টেম্বর পর্যন্ত নাকি বন্ধ স্যার? আপনাকে শুনে তো একটু দুঃখিত মনে হইতেছে না? স্যার আমি তো দুঃখিত স্যার খুব, আপনাদের দেখতে পাবো না। আচ্ছা, আপনার মুখের কথা বিশ্বাস করলাম, কিন্তু মন মানতেছে না আর কি। স্যার ঘটনা আমাদের কি সত্যি? কেমনে পূরণ করবে স্যার? ঘটনা সত্যি না, প্রধানমন্ত্রী যেটা বলছে যে কারেন্ট অবস্থা চলতে থাকলে সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ রাখতে হবে, কিন্তু সে বলে নাই যে সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ। জি স্যার, এই যে প্রেস মিডিয়া একটু বেশি বাড়াবাড়ি করতেছে। আমি পুরোটা শুনছি, মানে সে জোর দিচ্ছে যে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হইতে পারে, কিন্তু সে বলে নাই ডেফিনেটলি যে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ। যদি করোনা থাকে তাইলে করোনা তো থাকবে, করোনা তো আর হঠাৎ করে উদ্ভব হয়ে যাবে না, ভ্যাকসিন যতদিন আবিষ্কার না হবে ততদিন তো করোনা থাকবেই। আর ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আপনার সাথে পরেও তার এক ঝামেলা। বছর পরে দেওয়া হবে স্যার। 1 বছর পরে আমার সঙ্গে আপনাদের আর দেখা হবে কেন? আপনাদের তো এই ভার্সিটি লাইফে আর কোনো ইলেকট্রিক্যালের কোর্স নাই। স্যার আমাদের স্যার সেমিস্টার আপনি গুলো তো কেমনে ভার্সিটিতে কন্টিনিউ আসবেন করবে? স্যার, আমরা আপনার সাথে দেখা করবো স্যার। আচ্ছা আচ্ছা, মানে স্যার আমরা মাঝে মাঝে যে এখানে মনে জুমে হয় না, মিট মনে হয় না অফলাইনে আর ক্লাস হবে আমাদের, মনে হয় হ্যাঁ যে রনি যেটা বললো 1 বছরই আমরা অনলাইনে ক্লাস হবে। আমরা একদিন স্যার জুমে যাই তাই স্যার তাহলে কি স্যার স্যার পরীক্ষা ছাড়া শুধু ক্লাস কন্টিনিউ হবে? এটা আসলে খুব ট্রিকি বলাটা, আমি আসলে কি বলবো আপনাদেরকে, আমি নিজেই জানি না কিছু। এখন পর্যন্ত তো একটা স্টুডেন্টও ভর্তি হয় নাই, তাই না? তো টাকা না পাইলে শুধু শুধু ইউনিভার্সিটি অনলাইন ক্লাস করাবে কেন? এমন তো না যে আমাদের বেতন দিতে পারবে। ওটা নিয়ে এখন চিন্তা করে লাভ নেই, আসলে দেখা যাক কি হয়। আমাদের তো অলরেডি নেক্সট সেমিস্টারের কোর্স লোড দিয়ে দিছে, সো ওই কোর্স লোডে দেখা যাচ্ছে প্রত্যেক টিচারকেই 3 থেকে 4 ক্রেডিট এক্সট্রা করে করাতে হইতেছে, কারণ নতুন টিচার নিবে না, যেহেতু টাকা পায় নাই, নতুন টিচারও নিবে না। আমি ল্যাব ক্লাস গুলো নিতাম স্যার। স্যার টিচার স্টুডেন্ট সবারই কষ্ট স্যার। হ্যাঁ, তা তো কষ্ট। তুর্য কিছু বলবেন? না স্যার, ভুলেও থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এখানে চাইলে তাহলে রোল নাম্বারটা দেন, যারা যারা আসতে পারেনি ওদেরটাও দেন, দিয়ে এখানে ক্লাস স্যার শেষ, আপনি আপলোড করে দিবেন। হ্যাঁ আপনি বলুন। যে রেকর্ডিং করেন স্যার, এগুলো কি অথরিটি দেখবে? দেখতে পারে, দেখলো কি কি যায় আসে। না স্যার ঠিক আছে, এই রেকর্ডিং স্যার এখন আর করার দরকার নেই, বন্ধ করে দেন স্যার। কেন আমি ভয় ক্যাজুয়াল পাওয়ার কি আছে? কথাবার্তা বলতেছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রেকর্ডিং বন্ধ করে দিতে পারি, আমি রেকর্ডিং বন্ধ করে দিই। আপনার কি অথরিটিকে খুব ভয়? স্যার যদি ওয়েবারটা কাইটা নাই স্যার, তাহলে তো বাসার থেকে টাকা পয়সা কম দিবে। সর্বনাশ। স্যার সফটওয়্যারের লিংকটা দিয়ে দিন স্যার। সফটওয়্যার তো আপনার কি ব্রডব্যান্ড বাসায়? না স্যার, ওয়াইফাই। হ্যাঁ মানে ওয়াইফাই, কিন্তু এটা কি ব্রডব্যান্ড নাকি আপনি মোবাইলের ইন্টারনেট? বুঝেননি আমার কথাটা, মানে আপনি কি কোনো কোম্পানির কাছ থেকে তোমার লোকাল বাসার তোমার বাসার নেট কি ডায়াল আপ না ব্রডব্যান্ড? স্যার ব্রডব্যান্ডই হবে হয়তোবা। স্যার আমার তো ব্রডব্যান্ড হলে ব্রডব্যান্ডই স্যার। ব্রডব্যান্ড হলে আমি টরেন্টের লিংকটা দিয়ে দিব, না টরেন্ট থেকে নামাই নেন। জি স্যার, আমাদেরও দিন। মোবাইলেরটা হলে গুগল ড্রাইভ দিয়ে দিব। স্যার এক বছর ক্লাস দুইটাই দিন স্যার। নেটের যে খরচ, মাথা নষ্ট। আমি তো আপনাদের ক্লাস নেওয়ার জন্য আরো খরচ বাড়াই নিছি, আমার 20 এমবিপিএস কানেকশন ছিল, আমি অনলাইন ক্লাস শুরু হওয়ার সময় কোম্পানিটা বলে 30 এমবিপিএস করে নিছি। স্যার আমরা তো স্যার এমবি কিনে স্যার। স্যার আপনার বিল কত স্যার 20 এমবিপিএস এ? 1900, 30 এমবিপিএস 1900। টাকা সব শেষ। ও, আমারও তো টাকা সব শেষ, আপনাদের থেকে বেশি টাকা দাম খরচ করতেছি। স্যার আমাদের এই জায়গায় তো লাইনে নেটের বিল অনেক বেশি স্যার। কত করে? 3 এমবিপিএস 500 টাকা।
3 MBPS 500 টাকা তো সব জায়গাতেই, আমাদের এখানেও 3 MBPS 500 টাকা। স্যার এটা ওর কাছে বেশি স্যার। আর আমার তো 3 এমবিপিএস আসে না স্যার, আমার মনে হয় আমার লাইন 512 ই করা স্যার, কেবিপিএস করা। কার্নিভালের ইন্টারনেট না, আমি কার্নিভাল ইউজ করি বেশ ভালোই। কার্নিভাল নাই স্টার আপনি কোন জায়গায়? সাভারে স্যার। গেরাম সাভারে তো ইন্টারনেট পাইতেছেন, এটাই বেশি, হাজার শুকর করে। আপনি ভালো ইন্টারনেট নিয়ে গলা শুকাইতেছেন আপনি আবার। কি স্যার গ্রামে স্যার যে ইন্টারনেট পাইতেছে এটা বেশি। গ্রাম কও সুজাতুল। সুজাতুল কিন্তু সুযোগ পেয়ে পচাই দিল রনি। তোর বাপের যে টাকা তো সবার ইন্টারনেট কিনে দিতে পারে। ওর বাপে কোরবানির সময় গরুর বুড়ি নিয়ে আর কাকা গোর সাথে মারামারি করে যে গরুর বুড়ি নিব কে। আর তোমার আব্বাই তো গরু চুরি করে। সিং না দৌড় দেয়, আরেক কাকে বুড়ি না দৌড় দেয়। ঠিক কইছিস মামা রনি। মাসে থাক, প্রার্থী স্যার আছে। ঠিক আছে, তাহলে আপনাদের লাস্ট ল্যাব ক্লাস শেষ, আপনাদের মনে এখন ফুর্তি, ইলেকট্রিক্যাল আর ঝামেলা নাই। আপনারা দয়া করে তাহলে ল্যাব রিপোর্টটা লিখে ফেলেন, আপনাদের সঙ্গে তাহলে থিওরি ক্লাসে পরশুদিন দেখা হবে। স্যার থ্যাংক ইউ স্যার, বাই স্যার, সালাম আলাইকুম। মনে Bye, ভালো sir. থাকেন। স্যার আসসালামু আলাইকুম।